হাজার হাজার বছর ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে এই দ্বন্দ্ব চলে আসছে। তো এই দ্বন্দ্বের একদম আদি থেকে বর্তমান পর্যন্ত বিষয়গুলি কি আমরা খুব সহজ ভাষায় সংক্ষেপে বোঝার চেষ্টা করব। এই যে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি একটি জায়গা, এটা আদিতে এই জায়গাটার নাম ছিল হচ্ছে কেনান। এই কেনানটা হচ্ছে বর্তমান সময়ে ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝখানে। এই কেনানে যারা বসবাস করতো তাদেরকেও বলা হতো কেনান। তো এই কেনান অধিবাসীদের ভাষা ছিল হচ্ছে সেমিটিক, আর তাদের ধর্ম বিশ্বাস ছিল একাধিক ঈশ্বরে। তারা বহু দেবতায় বিশ্বাস করত। এরকম একজন দেবতা ছিল কেনানদের কাছে সালেম। সালেম ছিল সূর্যাস্তের দেবতা। এই সালেম দেবতার গুরুত্ব অন্যান্য দেবতার চেয়ে তাদের কাছে অনেক বেশি ছিল, কারণ তৎকালীন সময় সূর্য ডুবে গেলে আজকের মতো তো ইলেকট্রিসিটি ছিল না। তাদের বিশ্বাস বা ধারণা ছিল অন্যান্য অপদেবতা বা অপশক্তি তাদের উপর ভর করতে পারে। তাই এই সালেমকে উপাসনা করার জন্য তাদের একটা পারফেক্ট জায়গা দরকার, যেখান থেকে সূর্যকে স্পষ্ট দেখা যাবে। এই জায়গাটা খুঁজতে গিয়ে তারা পাহাড়ের উপর একটি পাথর খুঁজে পায়, যেই পাথরটা পাহাড়ের উপরে সমতল, আবার এখান থেকে সূর্যকে স্পষ্ট দেখা যায়। তাই এই পাথরটা থেকে তারা এই সালেমের উপাসনা শুরু করলো। এই পাথরের পাশে পানির উৎস পাওয়া গেল, যার ফলে এই পাথরকে কেন্দ্র করে বসতি গড়ে উঠলো এবং তারা বিশ্বাস করতে শুরু করলো এই পাথরটা হচ্ছে সালেমেরই দেওয়া তাদের জন্য। অর্থাৎ এই পাথরটা স্থাপন করলো সালেম নিজেই। এই স্থাপন করা অর্থাৎ ফাউন্ডেড বাই, এটাকে সেমিটিক ভাষায় বলা হয়েছে ইয়েরো। সো তারা বলতে হচ্ছে ইয়েরো সালেম, অর্থাৎ সালেমেরই পাথর বা সালেমেরই স্থাপন করা পাথর। এই ইয়েরো সালেম থেকে কালের বিবর্তনে শব্দটা চলে আসে হচ্ছে জেরুজালেম। যে শহর, পাথরটাকে কেন্দ্র করে যে শহরটা গড়ে ওঠে তাকে আমরা বলছি জেরুজালেম। এই জেরুজালেমকে নিয়েই ইহুদি, খ্রিস্টান, ইসলাম তাদের মধ্যে যুগ যুগ ধরে দ্বন্দ্ব। এই জেরুজালেমটা একই সাথে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম তাদের কাছে পবিত্র স্থান। ইহুদিদের যে আদি টেম্পল, ফার্স্ট টেম্পল বা সেকেন্ড টেম্পল, এটা হচ্ছে এই জেরুজালেমে। ইহুদিদের যে আদি নিবাস, এই যে কেনান, এটা হচ্ছে এই জেরুজালেমে। এবং তাদের যে প্রথম কেবলা, ওয়েলিং ওয়াল, একটা দেয়ালকে তারা কেবলা বা সিজদা করে, তো তাদের যে প্রথম কেবলা এটাও হচ্ছে এই জেরুজালেমে। আর এই যে স্টোন, এই স্টোনটাকে তারা বিশ্বাস করে এটা হচ্ছে ফাউন্ডেশন স্টোন। এই স্টোনটা হচ্ছে পৃথিবীর ভিত্তি, তো তাদের ফাউন্ডেশন স্টোন এটাও জেরুজালেমে। ইসলাম ধর্মের আজকের দিনে তো মক্কা কেবলা, কিন্তু আদিতে কেবলা ছিল আল আকসা মসজিদ। সো মুসলমানের প্রথম কেবলা হচ্ছে জেরুজালেম, আল আকসা মসজিদ হচ্ছে জেরুজালেমে। মিরাজের ঘটনা যেটা আমরা জানি এটা হয়েছিল জেরুজালেম থেকে। এবং এই মিরাজের সময় নবীজি যে পাথরে বসে ওযু করেছিলেন এবং যে পাথর থেকে মিরাজে গমন করেছিলেন, এটাই হচ্ছে সেই পাথর। মুসলমান এই একই পাথরকে বলছে হচ্ছে কুব্বাত আল সাকরা। আর খ্রিস্টানদের, যীশু খ্রিস্টের যে জন্ম, এটা জেরুজালেমে ছিল না। জেরুজালেম থেকে দূরে বেথেলহাম শহরে জন্মগ্রহণ করেছিল হচ্ছে যীশু খ্রিস্ট। কিন্তু তার যে ধর্ম প্রচার এবং তাকে যে ক্রুশবিদ্ধ করা, এই ঘটনা ঘটে জেরুজালেমে। এবং খ্রিস্টানদের একটি গির্জা আছে হচ্ছে জেরুজালেমে। যার ফলে এই জেরুজালেমটা আমরা দেখলাম একই সাথে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম তিনটা ধর্মেরই পবিত্র স্থান। এই যে আদি জায়গা কেনান, এই কেনানে একটা সময় ইহুদি বসতি গড়ে ওঠে। এই কেনানে কিভাবে ইহুদি বসতি গড়ে ওঠে আমরা একটু দেখি। হযরত আদম আলাইহিস সালামের ছিল দুই ছেলে, হাবিল আর কাবিল। কাবিল হাবিলকে হত্যা করায় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে আরেকজন সন্তান দিলেন, শীশ আলাইহিস সালাম। এই শীশ আলাইহিস সালামের ধারাবাহিকতায় পরবর্তীতে আসে নূহ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের 1000 বছর পর এই দশম পুরুষ হিসেবে আসেন হচ্ছে নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের ছিল 4 ছেলে, শাম, হাম, ইয়াফিস আর হচ্ছে ইয়াম। এই শাম থেকে যে গোষ্ঠী বা যে বংশধারা সৃষ্টি হয় সেটাকে বলছি আমরা সেমিটিক। আজকের দিনে আরব এবং ইহুদি যারা, তারাই হচ্ছে এই সেমিটিক গোষ্ঠীর অংশ। হাম থেকে হয় হচ্ছে হেমিটিক, মিশরীয় যারা আছে তারা হচ্ছে হেমিটিক। ইয়াফিস থেকে যে বংশ বা ধারা সৃষ্টি হয় সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, অর্থাৎ ইউরোপ, ইরান এবং ভারতে যাদেরকে দেখি আমরা, তারা হচ্ছে ইয়াফিস থেকে। আর ইয়াম যে সন্তান ছিল সে প্লাবনে মারা যায়। এই শাম গোষ্ঠী বা সেমিটিক গোষ্ঠী থেকে আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের ছিল দুই স্ত্রী, সারাহ এবং হাজেরা। আল্লাহ তাআলার নির্দেশে এই ইব্রাহিম আলাইহিস সালাম সারাহকে রেখে আসেন হচ্ছে জেরুজালেমে, আর হাজেরাকে রাখেন হচ্ছে মক্কাতে। তো এই হাজেরা থেকে পরবর্তীতে হযরত ইসমাইল আলাইহিস সালাম আসেন এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন। এখানে আমরা খুব একটা নবী রাসূল আসতে দেখিনি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি এই ধারাবাহিকতায়। আর এই যে জেরুজালেমে যাকে রাখলেন বিবি সারাহকে, তার সন্তান হয় হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম, এবং ইসহাক আলাইহিস সালামের ঘর থেকে হয় হযরত ইয়াকুব আলাইহিস সালাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ছিল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের ছিল 12 ছেলে, তার মধ্যে একটা ছেলে ছিল হচ্ছে ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে যে জাতি বা যে বংশধারা সৃষ্টি করা হয় সেই জাতি বা বংশকে বলা হয় হচ্ছে ইহুদি। এই ইহুদিদের আদি নিবাস হয় হচ্ছে কেনান। এই কেনানে ইহুদিরা বসবাস শুরু করে এবং তারা এটা বিশ্বাস করে এই কেনান হচ্ছে তাদের প্রমিস ল্যান্ড, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত, প্রত্যাদেশিত হয়েছে যে ইহুদিদের জন্য হচ্ছে এই ল্যান্ড সৃষ্টিকর্তা প্রমিস করা, তাই তারা বলছে এটা প্রমিস ল্যান্ড। এখান থেকে নেবুচাঁদনেজার খ্রিস্টের জন্মের প্রায় কয়েক হাজার বছর আগে তাদেরকে বিতাড়িত করে এবং এই ইহুদিদের যে ফার্স্ট টেম্পল জেরুজালেমে সেটা তারা ধ্বংস করে।
এই ইহুদিরা বিতাড়িত হয়ে যায় হচ্ছে ইউরোপে, বিশেষ করে ইউরোপের জার্মানি এবং রাশিয়া, এই দুইটা জায়গায় দুইটা দেশে তারা বসবাস শুরু করে। কিন্তু ঊনবিংশ শতাব্দীতে এই ইহুদিদের সাথে ইউরোপের খ্রিস্টানদের দ্বন্দ্ব হয়ে যায়। এই খ্রিস্টানরা ব্যাপক হারে নিপীড়ন নির্যাতনের শিকার হয়। বিশেষ করে আমরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা জানি, হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, ইহুদি হত্যা করে তারা হলোকাস্ট ঘটিয়েছিল। তো এই সময়টাতে ইহুদিদের মধ্যে একটা চেতনা আসে, একটা ভাব আসে, তারা তাদের আদি ভূখণ্ডে ফিরে যাবে। এই যে তাদের আদি ভূখণ্ডে ফিরে যাওয়া, এই দাবিটা প্রথম তুলেছিল থিওডর হার্জল 1896 সালে। তিনি প্রথম দ্য জিউ স্টেট প্রতিষ্ঠার জন্য প্রথম দাবি তুলে, এই দাবিটাই পরবর্তীতে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় তার 1 বছর পর 1897 সালে। এই যে ইহুদি রাষ্ট্র চাই, এই দাবিটা একসময় একটা আন্দোলন হয়ে যায়, জায়নিস্ট আন্দোলন। এই জায়নিস্ট আন্দোলন থেকে একটি সংঘের যাত্রা শুরু হয়, যেটাকে বলছি আমরা জায়নিস্ট সংঘ। এই জায়নিস্ট সংঘের লক্ষ্য উদ্দেশ্য ছিল হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে আলাদা, অর্থাৎ ইহুদিদের জন্য আলাদা আবাসভূমি সৃষ্টি। আর সেই আবাসভূমিটা কোথায় হবে? ওই যে তারা আদিতে বসবাস করতে কেনানে, সেই আবাসভূমিটা হবে হচ্ছে কেনানে। এখন একটা বিষয় বুঝতে হবে, জায়নিজম আর জায়নিস্ট কিন্তু এক বিষয় না। যারা এই মতবাদটাকে বিশ্বাস করে, অর্থাৎ তারা আদি ভূমিতে ফিরে যাওয়ার মতবাদটাকে বিশ্বাস করে, এই মতবাদটাকে বলা হয় জায়নিজম। আর এই মতবাদ, এই বিশ্বাস থেকে এই আদি কেনানে ফিরে যাওয়ার জন্য যারা অ্যাক্টিভিস্ট আছে, সক্রিয়ভাবে কাজ করে, তাদেরকে বলা হয় হচ্ছে জায়নিস্ট। জায়নিস্টরা যখন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই সময়টাতে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918। এই প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখি যুক্তরাজ্য অর্থাৎ ইউকে এক পাশে থাকে, জার্মানি এবং তুরস্ক থাকে হচ্ছে আরেক পাশে। সেই সময়টা থেকে তুরস্ক থেকে এই ইউকে বা যুক্তরাজ্য গ্লিসারিন নিয়ে তাদের অস্ত্রগুলিকে সচল রাখতো এবং অস্ত্র মজুদ রাখতো। তো যুদ্ধে তুরস্ক এবং যুক্তরাজ্য বিপক্ষ শক্তি হয়ে যায়। তুরস্ক যে গ্লিসারিনটা দিত যুক্তরাজ্যকে, এই গ্লিসারিনটা দেওয়া বন্ধ করে দেয়, যার ফলে যুক্তরাজ্য তাদের অস্ত্র নিয়ে সেই সময়টাতে বিপাকে পড়ে। এই সময়ে তাদেরকে উদ্ধার করেন বা তাদেরকে হেল্প করেন একজন জায়নিস্ট, একজন ইহুদি এবং একজন জায়নিস্ট, যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। এই জায়নিস্ট বা ইহুদির নাম হচ্ছে চাইম ওয়াইজম্যান। তিনি একাধারে একজন বিজ্ঞানী ছিলেন, একজন রসায়নবিদ ছিলেন, একজন অধ্যাপক ছিলেন এবং তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। অর্থাৎ তার হাতে বিপুল পরিমাণ অর্থ যেমন ছিল, পাশাপাশি জ্ঞানও ছিল, একজন বিজ্ঞানী ছিলেন। তিনি এই গ্লিসারিনের বিকল্প হিসেবে আবিষ্কার করেন হচ্ছে এসিটন। এই এসিটনটা দেন ব্রিটেনকে, শুধু এসিটন না, বিপুল পরিমাণ অর্থ অস্ত্র দিয়ে সহযোগিতা করেন ব্রিটেনকে। ব্রিটেন সেই অবস্থা থেকে এই চাইম ওয়াইজম্যানের সহযোগিতা নিয়ে তারা যুদ্ধে ভালো অবস্থান করে। তাই তারা এই চাইম ওয়াইজম্যানের প্রতি কৃতজ্ঞতা থেকে চাইম ওয়াইজম্যানকে একটা সংবর্ধনা দেয় 1917 সালে। সেই সংবর্ধনায় ব্রিটেন বলেন, তুমি তো আমাদেরকে অনেক উপকার করেছো, তোমার জন্য আমরা একটু কিছু করতে চাই, অর্থাৎ তোমাকে আমরা একটা গিফট দিতে চাই, কি চাও তুমি? তখন এই চাইম ওয়াইজম্যান প্রমিস ল্যান্ড দাবি করলেন। অর্থাৎ সে যেহেতু জায়নিস্ট ছিল, তার আন্দোলন হচ্ছে সে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তাই তিনি দাবি করলেন আমাদের যে আদি নিবাস কেনান, এই কেনানে আমরা ফিরে যেতে চাই, সেখানে আমরা একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, কেননা ইউরোপে আমরা খ্রিস্টানদের দ্বারা ভীষণভাবে নির্যাতিত হচ্ছি। সো এই চাইম ওয়াইজম্যান কিন্তু পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তার প্রথম প্রেসিডেন্ট হন। তো এই চাইম ওয়াইজম্যানের দাবির প্রেক্ষিতে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ছিল তৎকালীন সময় বেলফোর সাহেব। এই বেলফোর সাহেব একটা ঘোষণা দিলেন, যেটা আমরা জানি বেলফোর ঘোষণা। ঘোষণা বলতে বেলফোর সাহেব একটা চিঠি লিখলেন রথচাইল্ডকে। রথচাইল্ড পরিবার হচ্ছে সেই সময় ব্রিটেন সহ ইউকে বা ইউরোপের বাইরেও তাদের বিশাল প্রভাব প্রতিপত্তি, বিপুল পরিমাণ অর্থ এবং বিপুল পরিমাণ রাজনৈতিক প্রভাব ছিল এই পরিবারের হাতে। তাই বেলফোর সাহেব, এই রথচাইল্ড নিজেও কিন্তু একজন জায়নিস্ট ছিলেন, একজন ইহুদি ছিলেন, তাকে একটা চিঠি লিখলেন যে হ্যাঁ, আমরা একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। ব্রিটেন প্রথমে বলেছিল এই ইহুদি রাষ্ট্র করার কথা আফ্রিকার ওগান্ডাতে, কিন্তু ওই যে জায়নিস্ট যারা, তাদের দাবি হচ্ছে তারা আফ্রিকাতে না, তারা হচ্ছে যেই কেনান থেকে বিতাড়িত হয়েছে সেই কেনানে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যার ফলে এই চিঠিটা দেওয়ার ফলে আমরা দেখলাম ওই কেনানে, অর্থাৎ যেখানে ফিলিস্তিন, সেখানে ইসরায়েলি বসতি শুরু হয়ে গেল। এই চিঠিটা লেখার পরে দলে দলে ইসরায়েলি বা ইহুদিরা গিয়ে সেখানে বসবাস শুরু করলো। 1914 সালে এই চিঠি লেখার আগে ওইখানে ইহুদির পরিমাণ ছিল 3000। আমাদের 1918 সালে সেখানে ইহুদির পরিমাণ হয়ে যায় 20,000। 5 বছরের মাথায় সেখানে হয়ে যায় 35,000। 1931 সালে হয় 1,80,000 এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগে 1946 সালে সেখানে গিয়ে বসতি গড়ে 6 লক্ষ ইহুদি। আর বর্তমান সময়ের কথা যদি দেখি, তাহলে সেখানে ইহুদির পরিমাণ প্রায় 1 কোটি, অর্থাৎ প্রায় 95 লক্ষ ইহুদি কিন্তু সেখানে বসবাস করছে। তাহলে এরা যে সেখানে গিয়ে বসবাসটা শুরু করে, এটা কিভাবে করে? তারা একটা দল গঠন করলো, দলটা হচ্ছে হাগানা। এটা একটা গুপ্ত বাহিনী, তাদের কাজই ছিল আতঙ্ক সৃষ্টি করা। বিভিন্নভাবে ফিলিস্তিনি যারা আছে তাদেরকে উচ্ছেদ করে, দখল করে, বোমা বিস্ফোরণ করে, নির্বিচারে হত্যা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা সেই ফিলিস্তিনিদেরকে বিতাড়িত করে এখানে নিজেরা নিজেদের দখল নিতে থাকে। এই চিঠি দেওয়ার প্রেক্ষিতে যেহেতু বিপুল পরিমাণ ইহুদি গিয়ে বসবাস শুরু করা হচ্ছে এই ফিলিস্তিনে, তাই জাতিসংঘে 1947 সালে একটি প্রস্তাব আসে। এই প্রস্তাব হচ্ছে দ্বিখণ্ডিত
দ্বিখণ্ডীকরণ প্রস্তাব, অর্থাৎ ওইখানে যে প্যালেস্টাইন বা ফিলিস্তিন আছে সেই ফিলিস্তিনকে দুইটা ভাগ করা হবে। এটা জাতিসংঘের 181 নং প্রস্তাব ছিল। এই প্রস্তাবে বলা হয়েছে ইহুদিদের জন্য থাকবে হচ্ছে 55% ভূমি, আর ওই যে ফিলিস্তিনে যে ইহুদিটা হবে সেই ফিলিস্তিনিদের জন্য থাকবে হচ্ছে 45% ভূমি। সেই সময়টাতে ওই অংশে ইহুদিদের পরিমাণ ছিল 6 লক্ষ আর ফিলিস্তিনিদের পরিমাণ ছিল প্রায় 17 লক্ষ। অর্থাৎ 17 লক্ষ ফিলিস্তিনের জন্য তারা বললো 45% হবে, আর 6 লক্ষ ইহুদিদের জন্য তারা বললো 55% হবে। অর্থাৎ ওই স্বাধীন ফিলিস্তিনের উপর দুইটা রাষ্ট্র হবে, একটা হবে হচ্ছে ফিলিস্তিন 45% নিয়ে, আরেকটা হবে হচ্ছে ইসরায়েল 55% নিয়ে। তো এই প্রস্তাবটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই জাতিসংঘ থেকে পাশ করানো হয়। এই পাশ করানোর পর আমরা দেখলাম 1948 সালের 14 মে ইসরায়েল তাদের রাষ্ট্রের ঘোষণা দিয়ে দিল, অর্থাৎ পৃথিবীর বুকে জন্ম হলো ইহুদি রাষ্ট্র ইসরায়েল, সেটা 1948 সালের 14 মে। এবং এই ঘোষণা দেওয়ার 3 ঘন্টার মধ্যে তাকে প্রথম স্বীকৃতি দিল হচ্ছে আমেরিকা। সেই 14 মে 1948 সালে আমেরিকা স্বীকৃতি দিল। কিন্তু আমরা দেখলাম এই স্বীকৃতির একদিন পরে এই যে ইসরায়েল রাষ্ট্রটা, এই পাশে সিরিয়া, জর্ডান, মিশর, এই মুসলিম রাষ্ট্রগুলি এই অন্যায় বা অবৈধভাবে এইভাবে একটা রাষ্ট্র ভাগ করে তার উপরে আরেকটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটা প্রতিবাদ করলো এবং ওই স্বাধীনতা ঘোষণার একদিনের মাথায় আরবরা যুদ্ধ ঘোষণা করলো হচ্ছে ইসরায়েলিদের বিপক্ষে। এখন আমরা এখানে একটা বিষয় একটু দেখি, যখন 1946 সাল, তখন এই যে সবুজ যে অংশটা এটা ছিল হচ্ছে প্যালেস্টাইন, আর ওই যে ইহুদিরা এসে বসবাস শুরু করলো, যে সাদা যে অংশটা 6 লক্ষ ইহুদি যে থাকলো, এই অংশগুলিতে বসবাস শুরু করলো হচ্ছে ইহুদিরা। 1947 সালে যে প্রস্তাবটা দেওয়া হলো, অর্থাৎ এই ইসরায়েল পাবে 55% আর প্যালেস্টাইনটা পাবে হচ্ছে 45%। অর্থাৎ প্রস্তাব অনুযায়ী এইরকম হবে মানচিত্র, প্যালেস্টাইন হবে এটা সবুজ অংশ আর ইসরায়েল হবে হচ্ছে এই সাদা অংশ। আর এরপর আজকের দিনের কথা যদি বলি 2023 সাল, তাহলে এখানে সামান্য কিছু জায়গা আছে হচ্ছে প্যালেস্টাইনের জন্য, অর্থাৎ 9% জায়গা আছে প্যালেস্টাইনের জন্য, আর 91% জায়গায় চলে যায় এই ইহুদি বা ইসরায়েল রাষ্ট্রের হাতে। এই ঘটনাটা কিভাবে হয় এটাই আমরা একটু দেখি। ইসরায়েল রাষ্ট্র 1948 সালে 14 মে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা 4টি বড় যুদ্ধ দেখি আরবদের সাথে ইসরায়েলের। প্রথম যুদ্ধটা যেদিন প্রতিষ্ঠিত হলো তার পরের দিনে হলো 1948 সালে। এই যুদ্ধটাতে আসলে ইসরায়েলকে পেছন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করায় এবং আরবরা তাদের সম্পূর্ণ শক্তি অ্যাপ্লাই না করায় এই যুদ্ধে পরাজিত হয় আরবরা এবং জিতে যায় হচ্ছে ইসরায়েল। ইসরায়েল জিতে যাওয়ার ফলে যেটা হয়, ওইখানে আরো 7 লক্ষ ফিলিস্তিনি এই যুদ্ধের ফলে গৃহহারা হলো। এই ফিলিস্তিনিদের জীবনে বিপর্যয় নেমে আসলো, যে বিপর্যয়টাকে আমরা বলছি হচ্ছে নাকবা। এবং ওইখানে জাতিসংঘ গিয়ে প্রথম শান্তি মিশন, এই মিশনটা এই যুদ্ধকে কেন্দ্র করে 1948 সালে যায়। এবং এই যুদ্ধে যেহেতু ইসরায়েল জয়লাভ করে, তাই ইসরায়েল ওই জায়গাটাতে তাদের ভিতকে আরো বেশি শক্ত করে। এটা হচ্ছে 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের প্রথমটা। 1956 সালে যে ঘটনাটা ঘটে, মিশরে একটা সংকট তৈরি হয়। এই সংকটটা হচ্ছে সুয়েজ সংকট। এই সংকটটা বুঝতে হলে সুয়েজ খাল সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এশিয়া থেকে যত বিজনেস হয় ইউরোপের সাথে, সেখানে একটা বিশাল ভূমিকা রাখে হচ্ছে সুয়েজ খাল। কারণ এই এশিয়া থেকে ইউরোপে জলপথে যেতে আগে পাড়ি দিতে হতো হচ্ছে 10,500 নটিক্যাল মাইল, আর এই সুয়েজ খাল হওয়ার পরে সেই 10,500 নটিক্যাল মাইল দূরত্ব কমে হয়ে যায় মাত্র 400 নটিক্যাল মাইল। আগে 10,500 নটিক্যাল মাইল পাড়ি দিতে হতো 21 দিনে, আর বর্তমানে সেই পথটাই সুয়েজ খাল হয়ে যাওয়ার ফলে পাড়ি দিতে পারছে মাত্র 9 দিনে। বিশ্ব বাণিজ্যের একটা বিশাল ভূমিকা রাখছে হচ্ছে এই সুয়েজ খাল। বিশ্বের যত পণ্য পরিবহন হচ্ছে তার 12% পণ্যই পরিবহন হচ্ছে এই সুয়েজ খাল দিয়ে। বিশ্বের যত তেল পরিবহন হচ্ছে, তেলবাহী জাহাজ যাচ্ছে, তার 10% যাচ্ছে কিন্তু এই সুয়েজ খাল দিয়ে। এবং বিশ্বের যত গ্যাস পরিবহন হচ্ছে তার 8% যাচ্ছে হচ্ছে এই সুয়েজ খাল দিয়ে। তার মানে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় সুয়েজ খালের একটা বিশাল ভূমিকা। কিন্তু এই সুয়েজ খাল মিশর করার ফলে মিশর পড়ে যায় হচ্ছে বেকায়দায়। সুয়েজ খাল করতে গিয়ে তাকে বিশাল পরিমাণ ঋণ করতে হয়। ঋণের একটা বোঝায় পরে দেশটা একদম নিঃস্ব হয়ে যায়, দেশটা একদম দেউলিয়া হয়ে যায়। এমন একটা অবস্থায় মিশরকে দখল করে নেয় ব্রিটেন এবং ফ্রান্স, তারা তাদের আধিপত্য চালায় দেশের উপর। কিন্তু 1952 সালে জামাল আবদেল নাসের মিশরের প্রেসিডেন্ট হয়। তিনি তাদের উপর যে দখলদার আছে ব্রিটেন, ফ্রান্স আর যারা আছে তাদেরকে উৎখাত করার চেষ্টা করেন। তারই অংশ হিসেবে তারা সুয়েজ খালকে জাতীয়করণ করে, অর্থাৎ এই সুয়েজ খালের উপর অন্য কোন দেশের কর্তৃত্ব চলবে না। সুয়েজ খালের একচ্ছত্র আধিপত্য বা অধিকার থাকবে একমাত্র মিশরের। এই ঘোষণা দেওয়ার পর ইউরোপ বা আমেরিকা সহ অন্যান্য দেশে অসন্তুষ্টি প্রকাশ পায় এবং এই ঘোষণা দিয়ে এই সুয়েজ খাল দিয়ে যে ইসরায়েলি জাহাজগুলি যেত, এই জাহাজ চলাচল বন্ধ করে দেয়। যার ফলে ইসরায়েল, ব্রিটেন এবং ফ্রান্স একত্রিত হয়ে এই মিশরকে অ্যাটাক করে। মিশরকে অ্যাটাক করার প্রেক্ষিতে মিশর আবার ওই সুয়েজ খালে 7টি জাহাজকে ধ্বংস করে দিয়ে একদম জাহাজ সুয়েজ খালের চলাচলের পথ বন্ধ করে দেয়। যার ফলে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় একটা বিশাল নেতিবাচক প্রভাব পড়ে সুয়েজ খাল বন্ধ হয়ে যাওয়ার ফলে। বিশ্ব নেতৃবৃন্দ উদ্বিগ্ন হন। ইউনাইটেড নেশন এখানে আসে সমাধান করতে। তারা যুদ্ধবিরতি নিয়ে আসে এবং দুই পক্ষকেই বুঝিয়ে তারা আবার সেখানে 1 বছর জাহাজ চলাচল বন্ধ থাকার পর 1957 সালে আবার সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা করে দেন এবং বিশ্ব নেতৃবৃন্দ মিলে ঠিক করে এই সুয়েজ খালকে মিশরের অধীনে দিয়ে দেন। অর্থাৎ সুয়েজ খাল
ইসরায়েল কিন্তু খাল কেটে যে কুমির আনা মিশরের জন্য প্রথম দিকে সেই অবস্থায় ছিল। সুয়েজ খালের কারণে মিশরের অবস্থা দুরবস্থায় পরিণত হয়, তারা দেউলিয়া হওয়ার পথে ছিল, কিন্তু এই জাতীয়করণ করার ফলে এই সুয়েজ খাল থেকে তারা পরবর্তীতে সুবিধাগুলি পায়। তো এই যুদ্ধ আর মিশরের সাথে মূলত ইসরায়েল, ব্রিটেন এবং ফ্রান্সের হয়েছিল, কিন্তু এই যুদ্ধে কিন্তু কোনো পক্ষই যে জয়লাভ করে বিষয়টা এমন না। জাতিসংঘ এসে সুয়েজ সংকট তৈরি হয়, এই যুদ্ধতে একটা বিরতি নিয়ে আসে। 1967 সালে আমরা যেটা দেখি, ইসরায়েল জর্দান নদীর গতিপথ পরিবর্তন করতে চায়, যার ফলে সেখানে বাধা দেয় হচ্ছে সিরিয়া, দ্বন্দ্ব হয়ে যায় ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে। এই দ্বন্দ্বের মধ্যে এসে অংশগ্রহণ করে হচ্ছে মিশর। আমরা দেখি এইখানেও একটা ভয়াবহ যুদ্ধ হয়। এই ভয়াবহ যুদ্ধে আলটিমেটলি আরব বিশ্ব অর্থাৎ সিরিয়া এবং মিশর পরাজিত হয়, ইসরায়েল জয়লাভ করে। এই জয় লাভের ফলে একটা বিশাল ঘটনা ঘটে। ইসরায়েল দখলে নিয়ে নেওয়া হচ্ছে গাজা, সিনাই, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম। এই দখলে নেওয়ার ফলে আমরা দেখলাম ইসরায়েলের যে মানচিত্র, এই মানচিত্র বা আয়তনটা একেবারে দ্বিগুণ হয়ে যায়। এর মাঝখানে কিন্তু ইসরায়েলিরা একটু একটু করে ফিলিস্তিনকে দখলে নিতে থাকে। আমরা দেখি 1969 সালে একটা ঘটনা ঘটে যায়। মুসলমানের যে তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা মসজিদ, এই আল আকসা মসজিদ অগ্নিদগ্ধ হয়, অর্থাৎ ইসরায়েলিরা এই মসজিদটাকে অগ্নিদগ্ধ করে। তাই সমগ্র মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়ে। তাই মুসলিম বিশ্ব একত্রিত হয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় যে সংগঠন AOIC করেন। বড় যুদ্ধের মধ্যে সর্বশেষ যুদ্ধটা দেখি হচ্ছে 1973 সালে। এই যুদ্ধটাকে আবার ইয়ম কিপুরের যুদ্ধ বলা হয়ে থাকে। এই যে 1967 সালের যুদ্ধে মিশরের সিনাই দখল করে নেওয়া হয়, আবার হচ্ছে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেওয়া হয়। তাই সিরিয়া এবং মিশর এইগুলো উদ্ধারের জন্য ইয়ম কিপুর হচ্ছে ইসরায়েলিদের একটা ধর্মীয় একটা পবিত্র দিন। ওই দিনে অতর্কিত হামলা চালায়। এই হামলা চালিয়ে তারা সিনাই এবং গোলান মালভূমি উদ্ধার করার চেষ্টা করে। তো এখানে প্রবল একটি যুদ্ধ হয়ে যায়। এই যে ইসরায়েলি আধিপত্যের কারণে মধ্যপ্রাচ্যে এই ধরনের বিশৃঙ্খলা সবসময় চলতে থাকে। তাই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যারা তেল সমৃদ্ধ দেশ, তারা একত্রিত হয়ে যে কাজটা করে, এই দ্বন্দ্বগুলির পেছন থেকে যে নিয়ামক হিসেবে কাজ করে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, যার কারণে মধ্যপ্রাচ্যের এই অবস্থা। একটা যুদ্ধ হচ্ছে, এই আরব তেল সমৃদ্ধ দেশগুলি একত্রিত হয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার আশেপাশে কয়েকটা দেশের উপর তেল অবরোধ দিয়ে দেয়। অর্থাৎ তারা যে জ্বালানি তেলটা দিত মার্কিন যুক্তরাষ্ট্র, সেটাতে অবরোধ দেয়, তারা জ্বালানি তেল দিবে না। এই সময়টাতে মার্কিন যুক্তরাষ্ট্র বিশাল বিপাকে পড়ে যায়, অর্থনৈতিকভাবে একটা বিপর্যয়ের দিকে যায়। যার ফলে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক, খুব নাম করা কূটনীতিক, তার নাম ছিলেন হেনরি কিসিঞ্জার। তিনি একটি ডিপ্লোমেসি অ্যাপ্লাই করেন, যেটাকে আমরা বলছি শাটল ডিপ্লোমেসি। তিনি যেটা করেন, এখানে মিশর বা ইসরায়েলের যুদ্ধ থামার কোনো ধরনের সম্ভাবনা নেই, এক দেশ আরেক দেশের সাথে যে বসবে সেই ধরনের কোনো অবস্থা নেই। কিন্তু হেনরি কিসিঞ্জার তিনি একবার মিশরের কায়রোতে যান, আরেকবার হচ্ছে ইসরায়েলের তেল আবিবে যান। কায়রো এবং তেল আবিব বারবার ঘুরে তিনি একটা অবস্থায় নিয়ে আসেন, একটু শান্তি আলোচনার দিকে নিয়ে আসেন। সো এই যে একই জায়গায় বারবার যাওয়া, ট্রাভেল করা, এটাকে বলা হচ্ছে শাটল। সো এই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে শাটল ডিপ্লোমেসি, যেটা করেছিলেন হেনরি কিসিঞ্জার। এই শাটল ডিপ্লোমেসি প্রেক্ষিতে পরবর্তীতে মিশর এবং ইসরায়েল একসাথে বসলো 1978 সালে। মিশর এবং ইসরায়েল বসলো, সেটা কিন্তু মিশরে বা ইসরায়েলে না। কোথায় বসলো? সেটা হচ্ছে ক্যাম্প ডেভিডে। ক্যাম্প ডেভিড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জায়গা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তিনি এই চুক্তিটার আয়োজন করেছিলেন ক্যাম্প ডেভিডে। সেখানে ইসরায়েলের পক্ষে মোনায়েম বেগিন এবং মিশরের পক্ষে হচ্ছে আনোয়ার সাদাত বসে, এবং মিশরকে বলা হয় যে হ্যাঁ, তোমার সিনাই এটা ফিরিয়ে দেওয়া হবে, তোমার শান্তি আলোচনায় বসো, তুমি ইসরায়েলকে যদি স্বীকৃতি দাও তাহলে শুধু সিনাই না, আরো বেশ কিছু উপহার বা গিফট পাবা। তাহলে আমেরিকা তার উপর যে তেল অবরোধ হয়েছিল, সে বিপর্যস্ত অবস্থায় চলে গেছিল, তার অর্থনীতি বিপাকে পড়ে গেছিল, সেইখান থেকে উদ্ধারের জন্য কিন্তু এখানে তারা একটা আলোচনার আয়োজন করে। অর্থাৎ এখানে কিন্তু আমেরিকা তার স্বার্থের জন্যই আবার এখানে এই মিশরের আনোয়ার সাদাতকে দিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ায় সিনাই ফেরত দিবে, আরো বেশ কিছু সুযোগ সুবিধা দেবে, এই কথা বলে। সো মিশর যখন এখানে বসে ইসরায়েলকে স্বীকৃতি দিল, সমগ্র মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়লো। বিশেষ করে OIC এবং আরব লীগের নেতারা যারা আছেন, তারা মিশরকে ওই OIC এবং আরব লীগ থেকে বহিষ্কার করলো। আর ওই যে আমেরিকা কিছু পুরস্কার দিবে, তারা সিনাইটা ফেরত দিল হচ্ছে 1982 সালে ইসরায়েলের কাছ থেকে ফেরত পায়। আর আমরা দেখেন প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার পায় হচ্ছে আনোয়ার সাদাত শান্তিতে। তো এটা বলা হয়ে থাকে যে আমেরিকায়, যেহেতু আমেরিকা আনোয়ার সাদাত আমেরিকার কথা শুনলো, ইসরায়েলকে স্বীকৃতি দিল, তাই উপহার হিসেবে বা গিফট হিসেবে আনোয়ার সাদাতকে এই নোবেল পুরস্কারটা দেয়। মুসলিম বিশ্ব বিষয়টাকে ভালোভাবে নেয়নি, বরং মুসলিম বিশ্ব মিশরকে নেগেটিভলি নিয়েছিল। এই যে অন্যায় ভাবে প্যালেস্টাইনের উপর ইসরায়েল এত দখলদারিত্ব চালায়, তাহলে ওই প্যালেস্টাইনকে কোনো প্রতিরোধ করেনি? হ্যাঁ, তারা বেশ কিছু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল। ইয়াসির আরাফাত একজন তরুণ গেরিলা যোদ্ধা, যে এই প্যালেস্টাইনেরই ছিল, কিন্তু পড়াশোনা করতে যায় মিশরের কায়রোতে। পড়াশোনা থেকে বিরতি নিয়ে তিনি আরব ইসরায়েলের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে যুদ্ধে যখন আরবরা হেরে যায়, তিনি আবার কায়রোতে ফিরে যান। তিনি আবার আসেন এই PLO কে নিয়ে, অর্থাৎ তিনি আবার এসে এই প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ PLO গড়ে তোলেন, স্বাধীন একটা ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়ে। এটা করেন 1964 সালে। এই PLO এর একটি রাজনৈতিক শাখা হয় হচ্ছে ফাতা, অর্থাৎ PLO এবং ফাতা তারা কিন্তু একে
উপরের পরিপূরক। তো এই পিএলওর মতাদর্শ যেটা ছিল, প্রথম দিকে তারা ইসরায়েল রাষ্ট্রকে স্বীকার করে না, কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারে ইসরায়েল রাষ্ট্রের পেছনে যেভাবে আমেরিকা আছে, তারা ইসরায়েলের সাথে ওইভাবে পেরে উঠবে না, তাই ইসরায়েলকে স্বীকার করে 1967 সালে যে অংশটা দখলে নিয়ে নিয়েছিল ইসরায়েল, এই অংশটা ফেরত পেয়ে তারা যদি একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারে, সেই দিকেই তারা পরবর্তীতে মনোনিবেশ করে। আমরা দেখলাম এর মাঝখানে 1987 সালে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে ইন্তিফাদা। ইন্তিফাদাটা হয় হচ্ছে গাজা থেকে। সো এই গাজা থেকে যে ইন্তিফাদাটা হইলো, ইন্তিফাদা বুঝতে হলে আমাদের গাজার সীমান্তটা বোঝা খুব জরুরি। গাজার সাথে 58 কিলোমিটার সীমান্ত আছে হচ্ছে ইসরায়েলের। মিশরের অর্থাৎ সিনাই যে অংশটা, যেটা কিন্তু ইসরায়েলের দখলে থাকা, সেখানে সীমান্ত আছে হচ্ছে 16 কিলোমিটার, আর ভূমধ্য সাগরের সীমান্ত আছে হচ্ছে 40 কিলোমিটার। অর্থাৎ গাজার এই ভূমধ্য সাগর হচ্ছে ইসরায়েলি দখল। তারা ভূমধ্য সাগর থেকে অন্য কোনো জাহাজ আসতে বা যেতে দেয় না, অর্থাৎ বহির্বিশ্বের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে দেয় না গাজাকে। মিশরের সিনাই অংশটা এখানে হচ্ছে ইসরায়েলি দখল, আর ইসরায়েল তো আছে, যার ফলে গাজার চারপাশ দিয়ে বেষ্টন করে আছে কে? ইসরায়েল। এবং তারা স্টিলের বর্ডার তুলে এমন ভাবে গাজাকে অবরুদ্ধ করে ফেলেছে যে গাজার মানুষজন এই গাজার অংশের বাইরেও যেতে পারে না, বা বাইরেরও কোনো মানুষ এখানে প্রবেশ করতে পারে না, অর্থাৎ বহির্বিশ্ব থেকে একদম যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। যার ফলে এই গাজাকে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার। পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হচ্ছে এই গাজা। 1987 সালে একটা ঘটনা ঘটে হচ্ছে গাজায়। ইসরায়েলি একটি গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে 4 জন ফিলিস্তিনিকে হত্যা করে। ইসরায়েল এটাকে দুর্ঘটনা বললেও ফিলিস্তিনিরা জানে এগুলো আসলে দুর্ঘটনা না, ওই যে দখল, এই দখলেরই একটা অংশ। তাই প্যালেস্টাইনি যুবকেরা 1987 সালে হাতে পাথর নিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে প্রতিহত করে। এই দৃশ্যটা, এই ছবিগুলি সমগ্র বিশ্বে ব্যাপক আলোড়ন তুলেছিল। তখন এই 1987 সালে ওই মিশরের একটা শরণার্থী শিবির, যে শরণার্থী শিবিরে ছিল আহমেদ ইয়াসিন এবং আব্দুল আজিজ, তারাও এই ফিলিস্তিনের কিন্তু শরণার্থী হয়েছে মিশরে। তারা চিন্তা করে তারা পাথর হাতে যে প্রতিবাদটা করছে, তাদের হাতে যদি অস্ত্র দেওয়া যায় তাহলে তারা তাদের হারিয়ে ফেলার যে ভূমি সেটা পুনরুদ্ধার করতে সক্ষম হবে। এই চিন্তা থেকে তারা প্রতিষ্ঠা করা হচ্ছে হামাস, অর্থাৎ মিশরের যে মুসলিম ব্রাদারহুড তারই ফিলিস্তিনি শাখা হিসেবে আত্মপ্রকাশ করা হচ্ছে হামাস। 1987 সালে হামাস প্রতিষ্ঠিত হয়, যার অর্থ হচ্ছে উদ্দীপনা বা গভীর দেশপ্রেম। এই হামাসের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইসরায়েলকে উৎখাত করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তোলা। এর মাঝখানে একটা গোপন ঘটনা ঘটে গেল। এই যে ইয়াসির আরাফাত, যাদের উদ্দেশ্য ছিল হচ্ছে ইসরায়েল রাষ্ট্রকে উৎখাত করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এই ইয়াসির আরাফাত গোপনে নরওয়ের অসলোতে গিয়ে 1993 সালে একটা চুক্তি করলেন, যে চুক্তিটা হচ্ছে অসলো চুক্তি। ওই চুক্তিতে যেটা বলা হলো, ফিলিস্তিনের যে অংশগুলি দখল করে রেখেছে হচ্ছে ইসরায়েল, এই দখলকৃত অংশগুলি ফেরত দিবে, বিনিময়ে পিএলও স্বীকৃতি দিবে হচ্ছে ইসরায়েলকে। এবং ইয়াসির আরাফাত বা পিএলও এই কাজটি করলো, তারা স্বীকৃতি দিয়ে বসলো হচ্ছে ইসরায়েলকে, বিনিময়ে ইসরায়েল যে দখলকৃত অংশ দখল করে রেখেছে ফিলিস্তিনের যে অংশগুলি, সে অংশগুলি ফেরত দিবে। তো এই চুক্তি করার ফলে ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পেলেন শান্তিতে। তৎকালীন সময়কার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক রবিন, তিনিও শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। আবার শিমন পেরেস, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ছিল, তিনিও নোবেল পুরস্কার পেলেন ইসরায়েলের পক্ষ থেকে। তো ওই যে কথা কি ছিল, দখলকৃত অংশগুলি ইসরায়েল ফেরত দিবে প্যালেস্টাইনকে, আর বিনিময় হচ্ছে পিএলও স্বীকৃতি দিবে ইসরায়েলকে। পিএলও স্বীকৃতি দিল ঠিকই, কিন্তু যে দখলকৃত অংশ ফেরত পাওয়ার কথা প্যালেস্টাইনের, সে ফেরত আর আসলো না। কিন্তু এই চুক্তি যখন প্রকাশ পেল, তখন এই হামাস এবং ফাতাহ পরস্পর দুই দলের বিপক্ষে দ্বন্দ্বে জড়িয়ে যায়। কারণ এরা হলো কট্টরপন্থী, এরা ইসরায়েলকে স্বীকার করে না, ইসরায়েলকে উৎখাত করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে তাদের মতাদর্শ। আর ফাতাহ হইল উদারপন্থী, তারা ইসরায়েলকে স্বীকার করে নিল। তাদের কথা হচ্ছে যে ইসরায়েল থাকবে, আর যে অংশটা 67 সালে দখল করে নিয়েছে হচ্ছে ইসরায়েল, সেই অংশটা ফেরত দিবে, ওই অংশটা নিয়ে থাকবে হচ্ছে প্যালেস্টাইন। দ্বন্দ্ব হয়ে গেল হামাস এবং ফাতাহর মধ্যে। এর মাঝখানে আমরা দেখলাম দ্বিতীয় ইন্তিফাদা, ইন্তিফাদা মানে গণজাগরণ, সেটা হয়ে গেল 2000 থেকে 2005 সালে। 2000 সালে তৎকালীন ইসরায়েলের প্রেসিডেন্ট এরিয়েল শ্যারন, তিনি দল বল সহ একটা বিশাল বাহিনী নিয়ে এসেছিল হচ্ছে মুসলমানের পবিত্র মসজিদ আল আকসাকে। এই যে মসজিদে আসা, এটা প্রতিবাদ করে হচ্ছে হামাস। তাই ফিলিস্তিনি জনগণের ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পায় হামাসের। অর্থাৎ এমন একটা অবস্থা তৈরি হয় যা ফাতাহ থেকে ফিলিস্তিনি জনগণ হামাসকে বেশি পছন্দ করছে, কারণ ফিলিস্তিনি 74% জনগণ বিশ্বাস করে যে হামাস যেভাবে প্রতিবাদ করছে এভাবে আসলে তাদের ভূমিকে উদ্ধার করা সম্ভব, ফাতাহ যেভাবে যাচ্ছে এভাবে সম্ভব না। হামাস এবং ফাতাহর মধ্যে দ্বন্দ্ব চলতেই থাকে। এর মাঝখানে প্যালেস্টাইনে একটা নির্বাচন হয় 2006 সালে। এই নির্বাচনে যেহেতু ওই যে আমি বললাম বেশিরভাগ মানুষ সমর্থন করছে কাকে? হামাসকে, তাই এই নির্বাচনে জয়লাভ করে হচ্ছে হামাস, পরাজিত হয় হচ্ছে ফাতাহ। যার ফলে নির্বাচনের পরে দেখা গেল হামাস এবং ফাতাহর মধ্যে বিশাল সংঘর্ষ হয়ে গেল, এবং যেখানে কিনা এই সংঘর্ষে প্রচুর পরিমাণে ফিলিস্তিনিও কিন্তু ওই সংঘর্ষ থেকে মারা গেল। সো এই সংঘর্ষের পর যেটা হয়, গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হচ্ছে হামাস, আর পশ্চিমতে যেটা এটা নিয়ন্ত্রণ নিয়ে নেয় হচ্ছে ফাতাহ। এবং হামাস সরকার গঠন করার পর হামাসকে যুদ্ধ শুরু করতে হয় ঘরে এবং বাইরে, কারণ ঘরের মধ্যে হচ্ছে ফাতাহ হামাসকে ধ্বংস করার জন্য বারবার অ্যাটাক করে। এই ফাতাহ ইসরায়েল এবং আমেরিকার সাথে মিলে হামাসকে ধ্বংস করতে চায়, কারণ ফাতাহ বিশ্বাস করে তারা
যে শান্তিপূর্ণ আলোচনা বা যে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতা চাচ্ছে, এটার জন্য একটা হুমকি হচ্ছে হামাস। তাই হামাসকে তারা ধ্বংস করতে চায়। অর্থাৎ হামাস ঘরেও লড়াই করছে ফাতার বিরুদ্ধে, আবার বাইরে লড়াই করছে ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে। তো হামাস ক্ষমতা নেওয়ার পর থেকে তারা তাদের উদ্দেশ্য হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ইসরায়েলকে উৎখাত করা। তো এইটার জন্য তারা আগে গাজা যেভাবে অবরুদ্ধ হয়ে আছে, গাজা যেভাবে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হয়ে আছে, সেই গাজাকে উদ্ধার করার জন্য তারা তিনটা দাবি সবসময় ইসরায়েলের কাছে করে। এই অবরোধটা সরিয়ে নেওয়া, অবরোধ বন্ধ করা, যে দখল আছে এই দখলের অবসান ঘটানো, আর যাদেরকে বন্দী করে রাখা হয়েছে তাদের মুক্তি। এই দাবিগুলি করতে থাকে ইসরায়েলের প্রতি হচ্ছে হামাস। এই দাবিগুলি না মানার ফলে তারা যখনই সুযোগ পায় তখনই বিভিন্ন রকেট বা লাঞ্চারের মাধ্যমে তারা ইসরায়েলকে অ্যাটাক করে তাদের দাবিগুলি আদায় করার চেষ্টা করে। তারই অংশ হিসেবে আমরা সাম্প্রতিক সময়ের যে আক্রমণ এটা দেখলাম। সাম্প্রতিক সময়ের এই আক্রমণটা বুঝতে হলে ভাইয়া একজন মানুষকে জানা খুব জরুরি, যে মানুষের নাম হচ্ছে মোহাম্মদ দেব, হামাসের সামরিক শাখার প্রধান। এই দেশ যিনি কিনা হুইল চেয়ারে চলাফেরা করেন, এই দেশকে হত্যা করার জন্য কিন্তু ইসরায়েল পাঁচবার গুপ্ত হত্যা চালিয়েছে। গাজার খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন, পড়াশোনা করেন গাজা ইসলামিক ইউনিভার্সিটি থেকে, এবং পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞানে তিনি গভীর নলেজ অর্জন করেন। এই দেশের ভেতর হচ্ছে ক্ষোভ। কেন ক্ষোভ? সে 7 মাসের সন্তানকে হারিয়েছে ইসরায়েলি হামলার ফলে, তার 3 বছরের মেয়েকে হারিয়েছে এই দেশ, তার স্ত্রীকে হারিয়েছে, তার ভাইকে হারিয়েছে, তাদের যে বসত ভিটা ছিল সেটা ধ্বংস হয়েছে। এমন একটা বিষয় বলে নেওয়া দরকার, এটা শুধু দেইফের চিত্র না, ওই গাজা বা ফিলিস্তিনে যারা আছে তাদের পরিবারের প্রত্যেকেই কোনো না কোনো ভাবে হয় তাদের বাড়ি ঘর হারিয়েছে, না হয় আপনজন স্ত্রী সন্তান হারিয়েছে। অর্থাৎ ওই গাজাতে বা ফিলিস্তিনে যে মানুষগুলি আছে তাদের প্রত্যেকের ভেতরে হচ্ছে আগুন। ইসরায়েলিরা তো আসলো, তারা অন্যায়ভাবে বসত শুরু করলো, তারপরে আবার তাদেরকে দখল করতে 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 তাদেরকে একেবারে কোণ ঠাসা করে ফেললো, যার ফলে প্রতিটা ইসরায়েলের ভেতরে আগুন, এই দেশের ভেতরে হচ্ছে আগুন। এই দেশ যে কাজটা করে, এই যে তাদের গাজা একটা উন্মুক্ত কারাগার হয়ে আছে, এই গাজাবাসীকে মুক্ত করার জন্য দেব সাম্প্রতিক সময় যে প্ল্যানটা করে 300 মাইলের একটা বিশাল টানেল নির্মাণ করে, এটা দেশের পরিকল্পনাতে হয়। এবং তারা আরো যে কাজটি করে, তাদের কিছু পরিত্যক্ত বুলডোজার তারা ইসরায়েলি সীমান্তে নিয়ে জড়ো করতে থাকে। তো ইসরায়েলি সীমান্তে তো হচ্ছে স্টিলের বেড়া দিয়ে রাখা, যে ফিলিস্তিনিরা এখান থেকে বেরোতে পারে না, যেহেতু একটা উন্মুক্ত কারাগার। তো এই যে তারা যেভাবে আক্রমণটা করে, এই ফিলিস্তিনি হামাসের সৈন্যরা প্যারাগ্লাইডিং করে ইসরায়েলে গিয়ে পড়ে, এবং একই সাথে যে বুলডোজারগুলি তারা বর্ডারে এনে রেখেছিল, এই বুলডোজারগুলিতে বর্ডার ঘুরিয়ে দিয়ে এই বুলডোজারগুলি ইসরায়েলে প্রবেশ করে। আবার একই সময় এই যে টানেলটা নির্মাণ করেছে, এই টানেল দিয়ে হামাসের সৈন্যরা ইসরায়েলে প্রবেশ করে ইসরায়েলকে অ্যাটাক করে। সেই অ্যাটাকগুলি যে বারবার করছে, তার লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে ওই হামাসকে মুক্ত করা, আর যেভাবে দখলদার হয়ে আছে ইসরায়েলিরা, এই ইসরায়েলের দখল থেকে প্যালেস্টাইনকে মুক্ত করা। এটা তাদের দেশ প্রেমেরই একটা অংশ। এই অ্যাটাকটা করার প্রেক্ষিতে আমরা দেখলাম পাল্টা অ্যাটাক করলো হচ্ছে ইসরায়েল, যেটা করে আসছে বরাবরের মতো। তাদের পেছনে হচ্ছে আমেরিকা। এই অ্যাটাকে আল শিফা একটা হসপিটাল পর্যন্ত ধ্বংস করা হলো, যেখানে সমানে নারী পুরুষকে নির্বিচারে হত্যা করা হলো। প্রায় 14 থেকে 15,000 ফিলিস্তিনিকে এই পর্যন্ত তারা এই যে সাম্প্রতিক সময়ে হত্যা করলো। তাহলে একটা বিষয়, 1948 সালে যে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠা হলো, এইটাই ছিল একটা ভীষণ অন্যায়। এই কারণে যে ইসরায়েলিরা বলছে তাদের আদি নিবাস কেনান, বা আদি নিবাস হচ্ছে এই ফিলিস্তিনে, তারা তাদের আদি নিবাসে ফিরে যেতে চায়। কিন্তু আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, এই যে আমেরিকানরা পেছন থেকে সহযোগিতা হলো, এই আমেরিকান কারা? এই আমেরিকান হচ্ছে ইউরোপ থেকে সব আসা। আদিতে যারা ছিল তারা হচ্ছে রেড ইন্ডিয়ান। সো এই আমেরিকাতে বর্তমানে যাদেরকে দেখছি তারা হচ্ছে সব ইউরোপ থেকে যা। আমরা যারা আছি আজকে বাংলাদেশের উপরে, আমরাও কিন্তু এই জায়গার আদিবাসী না। বিভিন্ন সময়ে নানা সময়ের ঘটনার ধারাবাহিকতায় আমরা এসে এই জায়গাটাতে অবস্থান নিয়েছি। সো ফিলিস্তিন একটা বসতি, একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের উপর ওই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স মিলিয়ে যেটা করলো, রাষ্ট্রটাকে ভাগ করে এক পাশ দিয়ে দিল ইসরায়েল, আরেক পাশ দিয়ে দিল হচ্ছে প্যালেস্টাইন। সেই প্যালেস্টাইনে দিল 45%, ইসরায়েলকে দিল হচ্ছে 55%। এটি অন্যায়। এরপর আমরা দেখলাম এই ইসরায়েল সময়ে সময়ে দখল করতে করতে হত্যাযজ্ঞ, বসত বাড়ি থেকে প্যালেস্টাইনদের উচ্ছেদ, এগুলো করতে করতে আজকে এই হামলা হওয়ার আগ পর্যন্ত ছিল হচ্ছে প্যালেস্টাইনিদের 9%, আর 91% ছিল হচ্ছে ইসরায়েলের। আর এই যুদ্ধের পর আমরা দেখছি গাজাটাকেও তারা দখল করে নিচ্ছে, যার ফলে এখন 5 বা 6% মতো বাকি আছে হয়তোবা এই প্যালেস্টাইনের, আর বাকিটা পুরোটাই চলে গেছে হচ্ছে ইসরায়েলের। অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে এই প্যালেস্টাইন তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। তো এত বড় একটা অন্যায় কিন্তু আমরা দেখছি এই গত 100 বছর ধরে হয়ে আসছে। তাদেরকে পেছন থেকে সহযোগিতা বা মদত দিচ্ছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা উন্নত দেশগুলো। এর বিপরীতে আমরা দেখছি ফিলিস্তিনিরা যারা আছে তাদের প্রত্যেকের হৃদয়ে আগুন। অলরেডি তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিয়ে তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
তো বিশ্ব নেতৃবৃন্দের প্রতি বলা যেটা, এই যে এত ইসরায়েলি এত নারী শিশু বৃদ্ধকে যে হত্যা করা হলো, হত্যা করা তো সহজ, তারা তো অনেক পোটেনশিয়াল, অনেক পাওয়ারফুল, তারা কি একটি প্রাণ দিতে পারবে? একটি প্রাণও তারা দিতে পারবে না, কিন্তু ধ্বংস করা যেটা, হত্যা করা যেটা, সেটা তারা নির্বিচারে চালিয়ে যাচ্ছে। ভীষণ রকমের অন্যায় হচ্ছে ফিলিস্তিনিদের প্রতি। বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে, আমরা যেটা চাইবো